দেশে করোনায় শিশুসহ আরও ২১ জনের মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। ঈদের ছুটিতে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন নমুনা পরীক্ষায় শনাক্তের হার সর্বোচ্চ। চট্টগ্রামের কোটি মানুষের জন্য কোভিড আইসিইউ শয্যা ১০টি। বিশেষায়িত হাসপাতালেই ২ সপ্তাহে ১৩ জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান। ঈদের পরদিনও পাচুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌ রুটে উপচে পড়া ভিড়। ফেরিতে গাদাগাদি করে চলছে যাত্রী পারাপার। এবং জামায়াতের পরিকল্পনায় খুলনার কয়রায় হাঁটু পানিতে ঈদের নামাজ। মদদ ছিল আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যানের। অভিযোগ স্থানীয় নেতাদের। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। এদিন গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৫,৪০৭ জনের নমুনা পরীক্ষায় ১১৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৬ মে থেকে ২৫শে মে পর্যন্ত ৮ দিনে নমুনা পরীক্ষার গড় ছিল ৯,০০০-এর বেশি। ঈদের পরদিন সবশেষ ২৪ ঘন্টায় পরীক্ষার হার কমেছে প্রায় ৩,৫০০। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় প্রায় ৫,৫০০ নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১১৬৬ জনের দেহে। মৃত্যুর তালিকায় যোগ হয়েছে ২০ বছরের কম বয়সী ২ জন সহ ২১ জন। ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরে ১ জন এবং ৮১ থেকে ৯০ বছরে ১ জন। ঢাকা যদি আমরা এলাকা দেখি, ঢাকা ডিভিশনের ১৫ জন, চট্টগ্রাম ডিভিশনের ৪ জন এবং বরিশাল ডিভিশনের ২ জন। ঈদে বাড়ি ফেরা ও ছুটি শেষে কর্মস্থলে যোগদানকারীদের আবারও মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। প্রত্যেককেই মাস্ক ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। মাস্ক লাগিয়ে মাস্ক যেন আমরা খুলে না রাখি এবং যখনই আমার কাছে কেউ আসবে আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। সবশেষ ২৪ ঘন্টায় ১৮২ জন আইসোলেশনে গেছেন। এ নিয়ে মোট আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যা ৪,৭৭০ জন। আপনার সুরক্ষা আপনার হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন, করোনা সংকটের ৮০তম দিনে এদিনও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন রোগী। বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আজকের বিশ্লেষণে তুলে ধরব তুলনামূলক নানা চিত্র। তবে শুরুতেই গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গেল ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ৫,৪০৭ জনের নমুনা, যাদের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে ১,১৬৬ জনের দেহে। গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন রোগী। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জন। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ভুটান এবং শ্রীলঙ্কায় এখন পর্যন্ত কোনো রোগী মৃত্যুবরণ করেনি এবং আমরা দেখছি যে মালদ্বীপ এবং নেপালে ৪ জন করে রোগী মৃত্যুবরণ করেছেন। এই বিশ্লেষণে আমরা তুলে ধরব দক্ষিণ এশিয়ার বাকি ৪টি দেশের চিত্র। দক্ষিণ এশিয়ার বাকি ৪টি দেশের মধ্যে সব থেকে বেশি রোগী রয়েছে ভারতে। ভারতে আসলে ১০০ জনে আক্রান্তের শতাংশটা প্রায় ৫ ভাগ, ৪.৯ ভাগ। আমরা এরপরই দেখছি যে পাকিস্তানের চিত্র। পাকিস্তানে আমরা দেখছি যে নমুনা পরীক্ষার হারটা ৪,৮৩,৬৫৬ জন এবং পাকিস্তানে এ পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয়েছে ৫৭,৭০৫ জন। পাকিস্তানের শতকরা ১০০ জনের মধ্যে ১১ জনের দেহেই কিন্তু কোভিড পাওয়া যাচ্ছে। বাংলাদেশের হারটা আমরা দেখতে পাচ্ছি ১৪.২২%। এ পর্যন্ত বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ২,৫৮,৪৩৬ জনের, যাদের মধ্যে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩৬,৭৫১ জনের দেহে করোনা ভাইরাস। আমরা সবশেষে দেখতে পাচ্ছি যে আফগানিস্তানে সব থেকে কম রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১১,৮৩১ জনের দেহে। তবে আফগানিস্তানে কিন্তু
টেস্টের সংখ্যাও কম। আমরা দেখছি যে এখন পর্যন্ত 31,718 জনের কিন্তু নমুনা পরীক্ষা করা হয়েছে। দক্ষিণ এশিয়ার সব থেকে ঝুঁকিপূর্ণ দেশ আফগানিস্তান, সেখানে 100 জনে 9 জন রোগী সুস্থ হচ্ছে। তবে বাংলাদেশের এই হারটা আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের একটু বেশি, অর্থাৎ সব থেকে ঝুঁকিপূর্ণ দেশের থেকে একটু আগে বাংলাদেশে সুস্থ হচ্ছে 20.60% রোগী। এই ছিল আজকের বিশ্লেষণে। এদিকে ঈদের ছুটির পর কোভিড-19 সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সম্ভাব্য সংখ্যা বিবেচনায় হাসপাতালগুলো এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সংকটাপন্ন রোগীদের জন্য তুলনামূলক বেশি সুযোগ সুবিধা থাকায় কর্পোরেট ও বেসরকারি হাসপাতালকে সরকারি তত্ত্বাবধানে আনার তাগিদ তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বাড়ি ফেরা মানুষের এবার ঢাকা ফেরার পালা। ধারণা করা হচ্ছে জীবিকার তাগিদেই কয়েকদিনের মধ্যেই ঢাকামুখী হবে মানুষের ঢল। ঢিলেঢালা লকডাউনের সঙ্গে মানুষের উপচে পড়া ভিড়ে সংক্রমণের হার আগের সব রেকর্ড ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সামনের দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাড়বে ডেঙ্গু রোগীর সংখ্যাও। ইতোমধ্যেই পূর্ণ হওয়া কোভিড হাসপাতালগুলো বাড়তি রোগীর চাপ কতটা নিতে পারবে সে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। হাসপাতালগুলো তাদের বেশ কতগুলো চাপ সহ্য করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বর্ধিত সংখ্যায় কোভিড-19 আক্রান্ত রোগী, ডেঙ্গু রোগী এবং তাছাড়া যারা কোভিড-19 বা ডেঙ্গুতে কোনো কিছুতে আক্রান্ত না তাদের। সংকট সমাধানে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি সকল হাসপাতালকে এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সব সরকারি হাসপাতালকেই এই করোনা এবং ডেঙ্গু এগুলোর চিকিৎসা আওতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়াও বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোকেও করোনার চিকিৎসায় আওতাভুক্ত করতে হবে এবং এই জন্য এই হাসপাতালগুলোতে একটা অত্যন্ত দক্ষ ট্রায়াজ ব্যবস্থাপনার দরকার হবে, যেখানে এন্ট্রি পয়েন্টে যারা রোগীদেরকে প্রথম বাছাই করবেন তাদের একটু প্রশিক্ষণের দরকার আছে। এখন পর্যন্ত কোনো রোগী ভর্তির অনুমতি না পেলেও সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার এবং অন্যান্য যে সহায়ক জনবল আছে সবাইকে আমরা এই সময়ে রোস্টার ডিউটিতে করা আছে এবং প্রতি রোস্টারে প্রতি শিফটে কিন্তু আমরা এনাফ জনবল রেখেছি যেন আমাদের যে কোনো সময় রোগী আসলে যেন আমরা রোগী ভর্তি করাতে পারি। আগামী 1 থেকে 1.5 সপ্তাহ পর করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় এনে সেবার প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি রোগী ভেদে এখনই হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবার সংকট প্রকট হয়ে উঠছে। কোটি মানুষের বন্দর নগরীতে কোভিড রোগীদের জন্য আইসিইউ শয্যা রয়েছে মাত্র 10টি। গেল 2 সপ্তাহে বিশেষায়িত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 41 জনের মধ্যে মৃত্যু হয়েছে 13 জনের। এই অবস্থায় বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন কমল দে। 60 বর্গ মাইলের এই নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। 16টি উপজেলায় লোক সংখ্যা আরও প্রায় 1 কোটি। এর বাইরে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসে আরও 30 লাখ মানুষ। কিন্তু স্বাধীনতার পরও এই নগরীতে গড়ে ওঠেনি অত্যাধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো করোনা রোগীদের জন্য বিশেষায়িত সরকারি হাসপাতাল রয়েছে মাত্র 2টি, যাতে করোনা রোগীর মোট শয্যা সংখ্যা 130টি। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি অংশকে বরাদ্দ দেওয়া হয়েছে করোনা রোগীদের জন্য, কিন্তু এসব হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে মোট 20টি। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামের সাধারণ শয্যা সংখ্যা মাত্র 300 আর আইসিইউ বেড সংখ্যা হচ্ছে 10টি, যা চট্টগ্রামের 1 কোটি জনসাধারণের জন্য খুবই অপ্রতুল। গত কয়েকদিনে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আইসিইউ ওয়ার্ডে নিতে হয় 41 জনকে। এর মধ্যে দেশের শীর্ষস্থানীয় এক শিল্পপতির বড় ভাই সহ মারা গেছেন 13 জন। এমনকি বিভিন্ন শিল্পপতি পরিবারের আরও বেশ কিছু সদস্য করোনায় আক্রান্ত হয়ে সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অথচ দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর অন্তত 5টির মালিক চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠেনি মানসম্মত কোনো চিকিৎসা প্রতিষ্ঠান। বেসরকারি হাসপাতাল যেহেতু আইসিইউ সেবাটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করছে না, সেই কারণেই চট্টগ্রামে আইসিইউ সংকট তৈরি হয়েছে। এই ধরনের ব্যবস্থাগুলো রাষ্ট্রকেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আর শিল্পপতিদের এই সময় আমাদের দাবি করব, আপনারা প্রাইভেট হসপিটাল করতে পারেন,
কিন্তু বিপদের সময় জনগণের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, এটা আপনাদের একটা ব্যর্থতা। এদিকে নগরীতে প্রাইভেট ক্লিনিক রয়েছে 25টির বেশি, এর মধ্যে অন্তত 15টিতে রয়েছে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিন কিংবা ওয়ার্ড। কিন্তু করোনার এই দুঃসময়ে চিকিৎসা সেবা দেওয়া থেকে অনেকটা বিরত রয়েছে এসব ক্লিনিক, তাই সীমিত সম্পদের উপর নির্ভর করতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। চট্টগ্রামের মানুষ যারা ব্যবসায়ীরা আছে অন্যান্য সেক্টরে যেভাবে বিনিয়োগ করেছিল স্বাস্থ্য খাতে কিন্তু সেভাবে বিনিয়োগ হয় নাই। তো আইসিইউ বেড সম্বলিত বড় বড় হাসপাতাল অবশ্যই তাদেরকে তৈরি করার ব্যাপারে এগিয়ে আসতে হবে। গত 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বর্তমানে রোগী বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1800, এর মধ্যে মারা গেছেন 50 জনের বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কারো চাকরির বয়স 39 বছর, কারো বা 1 যুগ। এত বছরে ছুটি মিলেছে সর্বোচ্চ 5 কি 6 ঈদে। জীবনের বেশিরভাগ ঈদ তাই কেটে যায় পরিবার পরিজন ছাড়া কর্মস্থলে। বৈশ্বিক মহামারী করোনা পুলিশ সদস্যদের ঈদে অপেক্ষার সাথে যোগ করেছে উৎকণ্ঠা। ওমর ফারুকের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন সকালেও যথারীতি ব্যস্ত কলাবাগান থানার এ টহল টিম। কনস্টেবল কামাল পুলিশে চাকরি করছেন 39 বছর। এত বছরে ঈদে ছুটি পেয়েছেন হাতে গোনা। পুলিশ বাহিনীর জন্য ঈদে বিশেষ খাবারের ব্যবস্থা থাকলেও মন পড়ে থাকে পরিবারের কাছেই। যদি মরণ এইভাবে তাকে হবে তবে কোনো ভয়ভীত নাই। সকালে আম্মাকে ফোন দিয়েছে, আম্মা কান্না করতেছে। ফোন আসলে কান্না করলে কি করার আছে, চাকরি তো করি, মানে চাকরি না করলে তো পেটে ভাত যাবে না। 3 সন্তানের জনক টহল টিমের নেতৃত্বে থাকা এএসআই ভিডিও কলের মাধ্যমে ঈদের কুশলাদি বিনিময় করছেন বটে, তবে তার আসল ঈদের অপেক্ষার পালা শেষ হবে মহামারী শেষে যখন মিলবে ছুটি। তো এবার ঈদে আর এই যে মোবাইলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে ছেলে মেয়েদেরকে আনন্দ করার চেষ্টা করছি। পুলিশের চাকরিতে ঈদের স্বজনের জন্য অপেক্ষা নতুন কিছু নয়, তবে অদৃশ্য শত্রু করোনা ভাইরাস যোগ করেছে চরম উদ্বেগ। তাতেও দমে যাননি পুলিশ সদস্যরা। দেশের বাড়িতে ছেলে মেয়ে বা পরিবার রেখে আমাদের ঈদ করাটা যে কত কষ্টকর, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। অন্যান্য বছর দেখা যায় 30% ছুটি পেয়ে থাকে, তারা অনেকে ছুটিতে যেতে পারে, বাকি যারা আমরা ডিউটি করি। আর এই বছরটা একটু ভিন্নধর্মী, আমাদের সবাই ডিউটি করতে হচ্ছে, আমরা মেনে নিচ্ছি, আসলে কোনো সমস্যা হচ্ছে না। এখানে আমাদের পিছপা হওয়ার কোনো কিছু নয়, আমার নিজের জীবনে চাইতে আমার দেশ আগে। করোনা যুদ্ধে তেজগাঁ থানার 18 জন পুলিশ সদস্য সংক্রমিত হয়েছেন। এমন অবস্থা ডিএমপির প্রায় সব থানার। ইতিমধ্যে আমাদের অনেকেই প্রায় 13 জন সদস্য প্রাণ দিয়েছেন। আর করোনার প্রথম থেকেই আমাদের ছুটি বন্ধ আছে সেন্ট্রালি। ঈদে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা সতর্কতা ছাপিয়ে ঈদের পরদিনও দিনভর রাজধানীমুখী মানুষের ঢল নামে কাঁঠালবাড়ি শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। অনেকে যাচ্ছেন বাড়ি, অনেকে কর্মস্থলে যোগ দিতে গাদাগাদি করেই ছুটছেন ঢাকায়। রয়েছে বাড়তি ভাড়া সহ পথে পথে নানা ভোগান্তির অভিযোগ। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট। ঈদের আগের দিন যেতে পারেনি, তাই বলে প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী ছুটি কাটানো যেন মিস করা যাবে না কোনোভাবেই। কাঁঠালবাড়ি শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এমন ঢল তারই প্রমাণ। তাই তো করোনা সংক্রমণের ঝুঁকিকে একপাশে রেখে ঘরমুখী মানুষের এই মিছিল। মঙ্গলবার সকাল থেকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুট দিয়ে গাদাগাদি করে বাড়ি ফেরেন অনেকে। ছিল কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী মানুষের চাপও। যানবাহনের সংখ্যা কম থাকায় বাড়তি ভাড়া গোনার অভিযোগ যাত্রীদের। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও ছিল বাড়ি ফেরা ও কর্মস্থলমুখী মানুষের চাপ। সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে যাতায়াত করতে দেখা যায় তাদের। বাড়িতে যাচ্ছি মা বাবার সাথে দেখা করার জন্য। বাড়ি থেকে এখন আবার ব্যাক করলাম কর্মস্থলে যোগ দিব বলে। দাদা 50 টাকার ভাড়া 150 টাকা দিছি, 150 টাকার ভাড়া 200 টাকা নিতেছে, এরকম ডবল বাড়ছে। 300 টাকার ভাড়া আছে, 500 টাকা দিয়ে আমরা আসতেছি। খুব ভাড়া একটু বেশি নিচ্ছে, তারপরে যাওয়া লাগতেছে। যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে চলছে 29টি ফেরি। আবু নোমান, সময় সংবাদ। খুলনার কয়রায় জামায়াত নেতাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে। আর এতে মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের। এমনটাই অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের ভিডিওটি প্রথমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরে তা প্রচার হয় গণমাধ্যমে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের অনুরোধে সোমবার স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের জন্য হাজির হয়েছিলেন স্থানীয়রা। হঠাৎই ঘোষণা হয় পানির মধ্যেই ঈদ জামাতের। ইমামতের জন্য দাঁড়িয়ে যান উপজেলা জামায়াতের সাবেক আমির তমিজউদ্দিন। প্রশাসন বলছে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঈদের দিন বাঁধ মেরামতের কাজ করবেন এমন পরিকল্পনার কথা জানানোর পর সরকারি খরচেই সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। লোকজনই সংযুক্ত করেছে, এটা যে মনে করেন যে আমি প্রথম থেকে জানতাম তাও না। আমি পরের দিকে খবর পেয়েছিলাম যে আসলে ওরকম বাদ দেওয়া হচ্ছে। আমিও দেখতে গেছিলাম যে না, নামাজ পড়ার বিষয় সম্পর্কে আসলে আমার ধারণা নাই। কারণ হচ্ছে নামাজ পড়ার বিষয় সম্পর্কে তো আমার কোনো আমি তো নামাজ ওই টাইমে ছিলামও না। স্থানীয় আওয়ামী লীগ বলছে বাঁধ নির্মাণের আড়ালে রাজনৈতিক সক্রিয়তা দেখিয়েছে জামায়াত শিবির, আর তাদের পরিকল্পনা বাস্তবায়নে মদত দিয়েছেন খোদ উপজেলা পরিষদ চেয়ারম্যান। শিবির তারা এক জায়গায় পারতেছে না, ঐক্যবদ্ধ পারতেছে না, এই বাদ উপলক্ষে তারা বস করে নিয়ে এই কাজটা করেছে। জামাতের আমির অনুমতি করেছে, উপজেলায় বর্তমান চেয়ারম্যান শফি তাদের সহযোগিতা করে। তবে ঈদ জামাতে মদত দেয়া ও জামায়াতের সাথে সখ্যতার বিষয়টি অস্বীকার করেন উপজেলা চেয়ারম্যান। যিনি নামাজ পড়াইছে তিনি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং উনি সাবেক আমির ছিল, এটা সঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ওই সেন্সে এখানে নামাজ পড়াইনি, জানি না কোন সেন্সে বলেছে। এখানে কোনো রাজনৈতিক ইস্যু নাই, এটা আমাদের বাসা মারার তাগিদ। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ ঘিরে অনুষ্ঠিত ওই ঈদ জামাতে কয়েকশো মানুষ অংশ নিলেও মানা হয়নি সামাজিক দূরত্বের নির্দেশনা। সময় সংবাদ, খুলনা। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সুন্দরবনের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে গেছেন খুলনার বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা। তাদের সঙ্গে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল। ফয়সাল, খুলনার দ্বীপ অঞ্চল, খুলনার কয়রা উপজেলা, যেটি সুন্দরবন বেষ্টিত এই উপজেলাটি, এখানে ঘূর্ণিঝড় আমপানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে এখানকার বেড়িবাঁধ এবং যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়িগুলো কিন্তু ভেঙে পড়েছে এবং এখানকার মানুষ ৩২,০০০ মানুষ বসবাস করে এই দক্ষিণ বেতকাশি এলাকায়। এই দক্ষিণ বেতকাশিতে কিন্তু ৩২,০০০ মানুষের আশ্রয়হীন হয়ে পড়েছে এবং এর অধিকাংশ মানুষই এখন খোলা আকাশের নিচে, আবার কেউ বা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এর পাশাপাশি আমরা যে বিষয়টি দেখেছি সেটি হচ্ছে যে জোয়ারের পানিতে কিন্তু এখানকার বেড়িবাঁধের যে অস্তিত্ব রয়েছে এখানে তার কিছুই কিন্তু আসলে বোঝা যাচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কপোতাক্ষ নদীর যে এখানকার ঢেউ এবং সেই ঢেউ কিন্তু আশ্রে পড়ছে এই লোকালয়ে এবং এখানকার পানি প্রবেশ করছে কিন্তু এখানকার যে বসতি রয়েছে সে বসত বাড়িতে এবং একের পর এক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে এবং প্রতিদিন কিন্তু দুবার কিন্তু পানিতে এই জনপদ কিন্তু ডুবে যাচ্ছে, আবার জেগে উঠছে। এরকম কিন্তু এখানকার মানুষের ভাগ্য কিন্তু একইভাবে দুলছে। তো এখানকে আজকে বিভাগীয় প্রশাসন, খুলনা বিভাগীয় প্রশাসন এখানকে পরিদর্শনে এসেছিল। যদিও সুন্দরবনে যাওয়ার কথা ছিল কিন্তু সুন্দরবন এলাকা দুর্গম এবং এখানকার আবহাওয়া খুব উত্তাল হওয়ার কারণে কিন্তু এখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এখানকার দক্ষিণ বেতকাশি এবং উত্তর বেতকাশি সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছে এবং সাতক্ষীরার শ্যামনগর এলাকায়ও পরিদর্শন করা হয়েছে। সেখানকার জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা যেটি বলছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি তারা আশ্বাস দিয়েছেন যে সেখানকার মানুষদের যে এখানে অক্টোবর মাস থেকে স্থায়ীভাবে যে বেড়িবাঁধ নির্মাণ সেই কাজটি কিন্তু শুরু করবে এবং এখানকার শুরু করা হবে এবং এছাড়া এখানকার মানুষের যে অস্থায়ীভাবে টিকে থাকার জন্য এই কয় মাস যে কাজগুলো করার দরকার বেড়িবাঁধের সেই সংস্কার কাজগুলো কিন্তু চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং জনসাধারণ কিন্তু তাদেরকে ঘিরে কিন্তু তারা অপেক্ষা করছিল তারা কি প্রতিশ্রুতি তারা দিয়ে যান, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা পেয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়েই ছিল আমার কাছে ফয়সাল খুলনার কয়রা উপজেলা থেকে ঘূর্ণিঝড় আমপান পরবর্তী যে ক্ষয়ক্ষতি তার সর্বশেষ খবর। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে ঘূর্ণিঝড় আমপানের আঘাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো 5 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। ফলে নতুন করে চিংড়ি চাষ করা যাচ্ছে না, তলিয়ে যাওয়া ফসলও পচে নষ্ট হচ্ছে। আর পানিবন্দী মানুষের দুর্দশার শেষ নেই। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সেনাবাহিনীর সহায়তায় 15 দিনের মধ্যেই বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস স্থানীয় প্রশাসনের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
গত ২০ মে রাতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরা জেলা। নদীর পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে জেলায় উপকূলীয় উপজেলা আশাশুনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। শত শত চিংড়ি ঘের ভেসে যায়, তলিয়ে যায় ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। প্রতি বছর বেড়িবাঁধ ভাঙন থেকে রক্ষা পেতে স্থানীয়রা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। ভাঙনের পরে কোনো কাঁচা ঘর বাড়ি নেই, বুঝলেন, পানি যা উঠতেছে সে পরিমাণ নামতে পারছি না। আমরা টেকসই বাঁধ চাই যাতে বারবার না ভাঙে। এইখানে বাঁধ সবসময় ভেঙে যায়, এই কয়েক বছর ভেঙে যাচ্ছে। আমরা বুড়ি মরতেছি, আমাদের বাঁধ মজবুত বাঁধ এখানে একটা চাই। ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই জনপ্রতিনিধি। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা অন্য কোনো সাহায্য চাই না, আমরা চাই একটা সুন্দর টেকসই বাঁধ, যাতে এই বাঁধ হলে যাতে আমরা নিজেরাই নিজেদের কর্ম করে যাতে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি এবং যাতে আমাদের বাসস্থান ঘরগুলো আছে সেগুলো আমরা পুনর্নির্মাণ করে আমরা সেখানে যাতে বসবাস করতে পারি। পানি উন্নয়ন বোর্ড জানায় দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে সবগুলো বেড়িবাঁধ যাতে সংস্কার করা যায় সেজন্য স্যাররা দ্রুত পদক্ষেপ নেবেন, এ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। 250 মিটারের উপরের সব ভাঙ্গা বাঁধ সেনাবাহিনীর মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে সংস্কার করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। কিছু কিছু স্পট যেগুলো অল্প বিস্তর ভেঙেছে সেগুলো লোকালি চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই বাঁধগুলো মেরামত করতেছে। সেই ক্ষেত্রে ওরা আমাদের কাছ থেকে সিনথেটিক ব্যাগ, বাঁশ বা এই উপকরণ চাচ্ছে, সেগুলো আমরা সরবরাহ করছি। আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের 2টি ডিভিশনের আওতায় 190 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের পানির তোড়ে 30 কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্ট ধসে ভেঙে যায়। সময় সংবাদ, সাতক্ষীরা। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত না শুকাতেই নওগাঁয় আরেক দফা ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকশো ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। ঈদের রাতের এই ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে নেমে এসেছে বিষাদের ছায়া। তবে তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। করোনা মহামারীতে ঘূর্ণিঝড় আম্পানের আঘাত সইতে হয়েছে, তারপরও ছিল ঈদের আনন্দ উপভোগের চেষ্টা। আবারও ঝড়ের আঘাত কেড়ে নিল সব আনন্দ। ঈদের রাতে নওগাঁর মান্দাও পরশু উপজেলার শতাধিক গ্রামে তাণ্ডব চালায় আকস্মিক এই ঝড়, উড়িয়ে নিয়ে যায় ঘরের চালা। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে ভুক্তভোগীদের। খুব ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর সব চলে গেছে, মানে গরু বাছুর ছড়ার জায়গা নেই। খুব আমরা চেষ্টা করতেছি, এখন বর্তমানে খুব আমরা অস্থিরতা আছি। কিছুদিন আগে একটা ঝড় হয়ে গেছে, সেই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে। আবার একটা ঝড় আসলো, আসাতে একবারে বাড়ি ঘর আমাদের শেষ। কত যে এলাকার কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একমাত্র আল্লাহ জানে, কিন্তু এর জন্য কেউ আমাদের পাশে এসে এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রকল্প বাস্তবায়ন অফিসার এখানে তালিকা চাইছে, আমরা তালিকা দিয়েছি, এখনো কোনো ত্রাণ আমাদের কাছে আসেনি। ত্রাণ আসলে অবশ্যই আমরা ত্রাণ দিব। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার। যে সকল ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নিরূপণ করার চেষ্টা করছি। নিরূপণ করে আমরা এই তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা প্রেরণ করব এবং সে অনুযায়ী আমরা তাদেরকে যত দ্রুত সম্ভব সরকারি যে সহযোগিতা সেটি তাদেরকে প্রদান করব। আমরা সোমবার সন্ধ্যায় মাত্র আধা ঘন্টার এই ঝড়ে 3 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনার প্রভাবে এবারের ঈদে একেবারে ধসে পড়েছে পর্যটন খাত। ঈদ কেন্দ্রিক অভ্যন্তরীণ পর্যটনে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যাংক ঋণ শোধ ও পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তারকা হোটেলগুলো। পর্যটন বোর্ড বলছে দ্রুত সরকার ঘোষিত ঋণ প্রণোদনা তহবিল থেকে সহায়তা দেওয়া শুরু হবে। শুভ খানের রিপোর্ট। করোনার প্রভাবে গেল জানুয়ারি থেকেই বিদেশি অতিথি শূন্য হতে থাকে দেশের তারকা হোটেলগুলো। গেল 8 মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের চলাচলে দেওয়া হয় নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট। এসবের প্রভাবে দুর্দিন চলছে দেশের পর্যটন খাতে। মরার উপর খাড়ার ঘা, ঈদ কেন্দ্রিক ব্যবসা হাতছাড়া। খাত সংশ্লিষ্টরা বলছেন ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে প্রায় 8 লাখ দেশীয় পর্যটক ভ্রমণ করেন। আসেন বিদেশি পর্যটকও। ঈদ উদযাপনে দেশের বাইরে যান অনেক বাংলাদেশি। এসবের জন্য 2-3 মাস আগে থেকেই হোটেল বুকিং, বিমান টিকিট নিশ্চিত করা সহ আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য যোগাযোগ করেন পর্যটকরা। এবার পুরোটাই হাতছাড়া। ফেব্রুয়ারি থেকে নিয়ে
জুন পর্যন্ত এই 5 মাসে আমাদের 9,705 কোটি টাকার একটা বড় ক্ষতি হয়েছে, মানে ব্যবসা আমরা হারিয়েছি। এবং আমরা আশঙ্কা করছি যে জুনের পরে অন্ততপক্ষে 3,09,500 কর্মী এই আমাদের বিভিন্ন ট্রাভেল এন্ড ট্যুরিজম ফিল্ড থেকে কিন্তু ছাঁটাই হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কক্সবাজার এবং ঢাকার অনেক হোটেলগুলিতে লে অফ 50% স্যালারি সেটা হচ্ছে। সব এন্টারপ্রেনিউররা লোন নিয়ে হোটেল করছে, লোনের ইনস্টলমেন্ট পেমেন্ট করার কোনো রাস্তা নাই। পর্যটন খাতের ক্ষতি পুষিয়ে উঠতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনার প্যাকেজটা ঘোষণা করেছেন, আমাদের এই খাতটিও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের চুক্তি সম্পাদিত হয়ে গেছে কমার্শিয়াল ব্যাংকগুলির সঙ্গে। ঈদের পর থেকে আমাদের এই সেক্টরও প্রণোদনার অংশ পাবে ইনশাআল্লাহ। ঘুরে দাঁড়াতে হোটেলের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল মওকুফের পাশাপাশি কর অব্যাহতি চান পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার কারণে গেল 2 মাস ধরে পর্যটক আসা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন কক্সবাজারের 450 হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের 40,000-এর বেশি শ্রমিক ও কর্মচারী। গত 2 মাসের বেতন ও ঈদ বোনাস না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। একেবারে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নেই পর্যটকের কোনো কোলাহল, অথচ প্রতি বছর ঈদের ছুটিতে ছুটে আসে লাখো পর্যটক। সাজানো হয় হোটেল, মোটেল ও রিসোর্টগুলো, বুকিং হয় শতভাগ রুম। কিন্তু এবার বাস্তবতা খুবই রূঢ়। করোনা সংক্রমণ প্রতিরোধে গত 2 মাসের বেশি সময় ধরে বন্ধ 450 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। ফলে কর্মহীন হয়ে মানবতর জীবনযাপন করছেন হাজার হাজার শ্রমিক ও কর্মচারী। আমি বেতন ভাতা বোনাস কিছুই এখনো পাই নাই, আমার ঘর ভাড়া বাকি রয়েছে। করোনা ভাইরাসের কারণে আমাদের এখানে হোটেলে কোনো গেস্ট নেই এবং আমাদের যে বুকিংগুলো ছিল সবগুলো ক্যান্সেল হয়ে গেছে। এই অবস্থায় নীতিমালা করে পর্যটন শিল্পকে রক্ষায় কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো খুলে দেওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। কিছু কিছু হোটেলে 2-1 কর্মচারী রেখে সবাইকে বিদায় করে দিয়েছে। আমরা এপ্রিল মাসের বেতন পাই নাই। ঈদে এবারে আমাদের আনন্দ আমরা তেমন করতে পারবো না। স্থানীয় চেম্বার অব কমার্সের তথ্য মতে লকডাউনে জেলার পর্যটন শিল্পে প্রতিদিন ক্ষতি হচ্ছে 60 কোটি টাকা। সারা বছর ধরে পর্যটকের আনাগোনা থাকে এখানে, কিন্তু করোনার কারণে এগিয়ে যাওয়া এই শিল্পে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে করোনা পরিস্থিতিতে পর্যটক শূন্য পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন বাদল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাদল। ফয়সাল, করোনা পরিস্থিতির কারণে ঈদের দিন থেকে সমুদ্র সৈকত কুয়াকাটায় নেই দেশ বিদেশ থেকে আসা পর্যটক পদচারণা। প্রতি বছর ঈদের ছুটিতে সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকের উপচে পড়া ভিড় থাকে। সেখানে এবছর চিত্র সম্পূর্ণ ভিন্ন। দেখা যায় না প্রিয়জনের সাথে নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সাজ্জিত সাগর পাড়াকে উপভোগ করতে। চিরচেনা কুয়াকাটা সমুদ্র সৈকত এখন যেন স্থানীয়দের কাছে অচেনা লাগছে। জনমানবহীন সৈকতের পুরো পশ্চিম বালিয়াতলি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আমার পিছনে দেখছেন 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকতের সি বিচ। এখানে এই সময় দেশ বিদেশ থেকে আসা পর্যটক লোকের অকর্ণ ছিল, কিন্তু নভেল করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে পর্যটকদের ভ্রমণ অনির্দিষ্টকালে নিষেধ জারি করার কারণে পর্যটক শূন্য হয়ে গেছে কুয়াকাটা সৈকত। দীর্ঘ সমুদ্র সৈকতের বেলাভূমি 2-4 জন স্থানীয় মানুষ ছাড়া কোনো পর্যটক পথচারণা নেই। এই স্থানীয় মানুষের কোলাহল। পর্যটকের প্রতি ব্যবসায়ী অলস সময় পার করছেন। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে হোটেল, মোটেল, ক্ষুদ্র ব্যবসায়ী, কুয়াকাটা অবস্থানত অপরাধ কাজরা। বেকার হয়ে পড়েছে পর্যটনমুখী স্বল্প আয়ের মানুষগুলো। আমি এই বিষয়ে আমি কুয়াকাটা হোটেল, মোটেল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল সাহেবের সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে কুয়াকাটায় যে হোটেল, মোটেল ব্যবসায়ী রয়েছে, এই ব্যবসায়ীরা ঋণের বোঝা থেকে মুক্ত কিভাবে জানে না। এবছর ঈদে তাদের কোটি কোটি টাকা লস হয়েছে। তারা আর এই কোটি টাকা লস থেকে তারা এবছর ঈদে তাদের কর্মচারীদের বেতন এবং বোনাস দিতে পারেনি। এ বিষয়ে আমি একাধিক হোটেল, মোটেল কর্মচারীর সাথে কথা বলেছি। তারা ঈদের বেতন বোনাস না পেয়ে তারা আসলে হতাশায় দিন পাত্রিত করছে।
করছেন। এই বিষয়ে স্থানীয় কুয়াকাটায় এবার ঈদের সময় স্থানীয় কিছু লোকজন সি বিচে দেখা গেল তারা সি বিচ পর্যন্ত এসেও তারা আসতে পারতেছেন না। টুরিস্ট পুলিশ এবং স্থানীয় পুলিশ তাদের বাধাগ্রস্ত করতেছে। স্থানীয়দের সাথে আমি অনেক কথা বলছি, তারা জানাচ্ছেন যে আমরা প্রতি বছর ঈদে এবং কোরবানিতে প্রচুর কুয়াকাটায় পুলিশ থাকে, যার কারণে আমরা এবছর খোলা থাকায় আমরা নিজেরাই আসছিলাম একটু বিনোদনের জন্য, কিন্তু পুলিশ তাদেরকে সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য তাদেরকে আর আসতে দিচ্ছে না। কুয়াকাটায় 4 শতাধিক হোটেল মোটেল আছে, আর এর সাথে সন্তুষ্ট আছে প্রায় 5000 শ্রমিক এই বেকার পার করছে করোনা ভাইরাসের কারণে। ফয়সাল, এই ছিল কুয়াকাটা পর্যটন কেন্দ্র থেকে সর্বশেষ খবর। পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। করোনা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকির মধ্যেও পুরো দমে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরের নির্মাণ কাজ। কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই প্রায় 8000 শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন। এ বছরের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বা চুল্লি স্থাপনের লক্ষ্য পূরণ সম্ভব বলেও দাবি নীতি নির্ধারকদের। তবে নির্মাণ কাজে না পেছালেও প্রশিক্ষিত জনবল তৈরির ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন দেবাশিস রায়। কোভিড-19 আতঙ্কে যখন স্থবির পৃথিবীর বেশিরভাগ কর্মযোগ্য, তখন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এভাবেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে চালানো হচ্ছে প্ল্যান্টের নির্মাণ কাজ। মহামারীর অচলাবস্থার মধ্যেও প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ প্রতিনিয়ত নিয়ে আসা হচ্ছে পাবনার রূপপুরে। জানানো হয় এরই মধ্যে রাশিয়ায় প্রস্তুত হয়েছে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। যদিও ঝুঁকি এড়িয়ে করোনা পরিস্থিতিতে কাজ চলমান রাখার বিষয়ে আগেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম। দেশি বিদেশি প্রায় 8000 শ্রমিকের প্রত্যক্ষ কর্মতৎপরতায় প্রথম রিঅ্যাক্টর ভবনের 34 মিটার পর্যন্ত নির্মাণ কাজ বেশ এগিয়েছে। ব্যয় বাড়ার শঙ্কায় কাজ স্থগিতের কোনো সুযোগ নেই বলে দাবি সরকারের সংশ্লিষ্টদের। সময় একটা বড় ব্যাপার, মানে সময়ে শেষ করতে না পারলেও আমরা কিন্তু লসে পড়ে যাব, এরকম একটা অবস্থা। আমাদের অনেকগুলো মেশিন চলে আসছে পোর্ট থেকে ছোটানো, তারপরে সেগুলোকে আবার নদী পথে টেনে নিয়ে আসা, মানে এটা আসলে অনেক বেশ কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে এই বছরের শেষ দিকে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন করা, সেভাবে আমরা আগাচ্ছি। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে নির্মাণ কাজ আপনার 20 মিটার পর্যন্ত চলমান আছে। নির্মাণে পিছিয়ে না গেলেও বিমান চলাচল বন্ধ থাকায় প্ল্যান্টের কমিশনিং পর্যায়ে কাজ করা কর্মীদের প্রশিক্ষণ আটকে গেছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। গত মাস থেকে এই যে মে পর্যন্ত যে 2টা বেস বা 3টা বেস পাঠানোর কথা ছিল, আনুমানিক 50 জন আমাদের প্রশিক্ষণার্থী, তা সেটা পাঠাতে পারিনি। আমরা চেষ্টা করছি যে বিকল্প পদ্ধতিতে, আশা করছি যে এই শিডিউলটা আমরা সমুন্নত রাখতে পারবো। কিছু এক্সপার্ট নতুন করে আসলো এবং সেটাও সংখ্যা কম না, প্রায় 160 জনের মতো এবার আসলো এবং গেছেও ওই রকমই, এবং তাদেরকে এখন আবার কিন্তু আমরা কোয়ারেন্টাইনের মধ্যে রাখছি। খাতা কলমে স্বপ্নের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়েছে প্রায় 30%। বিপুল অঙ্কের আর্থিক ঋণে নির্মিতব্য দেশের বৃহৎ এই প্রকল্পটি 2023 সাল নাগাদ চালু করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ও রাশিয়ার প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় শিশুসহ আরও 21 জনের মৃতের সংখ্যা দাঁড়ালো 522 জনে। ঈদের ছুটিতে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন নমুনা পরীক্ষায় শনাক্তের হার সর্বোচ্চ। চট্টগ্রামে কোটি মানুষের জন্য কোভিড আইসিইউ শয্যা 10টি। বিশেষায়িত হাসপাতালেই 2 সপ্তাহে 13 জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান। ঈদের পরদিনও পাচুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে উপচে পড়া ভিড়। ফেরিতে গাদাগাদি করে চলছে যাত্রী পারাপার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।